দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি উপদেষ্টা আসিফ নজরুলকে প্রকাশ্যে গণদোলায় দেওয়া হচ্ছে। জুলাই আহতদের দাবি মেনে না নেওয়ায় উপদেষ্টা আসিফ নজরুলের উপর ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটান। আসেন আসেন প্লিজ আসেন। আপনারাই বলতেছেন যে একটা এত বড় একটা সম্মানের ব্যবস্থা করেছেন, প্রথম কথা বলার ব্যবস্থা করেছেন, এগুলি প্রতিদান কি এগুলি? আশ্চর্য। যখন বলতেছি তালিকা হবে তখনও বলছে তালিকা হবে তালিকা হবে। তা আপনারা যদি এরকম করেন, এরকম করলে তো এটা কি আপনারা যে এই অসীম স্যাক্রিফাইস করেছেন এটার সাথে মানানসই হয়? আচ্ছা, আরেকটা কথা আপনারা বলেছেন, আপনি তাহলে কথা বলেন, আমি চলে যাই। আসেন প্লিজ, আসেন আসেন। আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল আপনাকে বলতেছি, শুধু বিচারপতি খায়রুল হক কেন, অনেককেই আপনারা গ্রেফতার করতেছেন মার্ডার কেসে, হাজার হাজার নিরীহ মানুষকেও আপনারা গ্রেফতার করতেছেন মিথ্যা মামলায়, যার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতি তাকেও গ্রেফতার করতেছেন মার্ডার কেসে, বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে অথবা সবগুলি ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে। ডক্টর আসিফ নজরুল আপনি আইন উপদেষ্টা হওয়ার পরে আপনি নিজে যত বেশি আমি কি বলবো ভয় ভীতি পরিচয় দিচ্ছেন, এত ভীতু লোক আপনি কখনোই ছিলেন না আমার মনে হচ্ছে। কারণ হচ্ছে আপনি পপুলার জায়গা থেকে কেউ আপনাকে কোনো কিছু বললে সেগুলিকে আপনি এত বেশি গুরুত্ব দিচ্ছেন এবং গুরুত্ব দিতে দিতে নিজেকে হাস্যকর হিসাবে প্রমাণিত করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু ভিডিও দেখেছেন, যেখানে আপনারা দেখেছেন যে উপদেষ্টা আসিফ নজরুল যিনি বক্তব্য দিতে যাওয়ার সময় হঠাৎ করে তার উপর চড়াও হন জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীরা। হঠাৎ কেন তারা আসিফ নজরুলের উপর এভাবে রেগে গেলেন, কি ঘটেছিল সেখানে, সেটা আমরা দেখব। আপনারা জানেন আসিফ নজরুল আইন উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একজন সদস্য। যখন শেখ হাসিনা সরকার পতনের পর যখন তারা শপথ নিয়েছেন, এরপর থেকে কিন্তু নানানভাবে নানান বিতর্ক, নানানভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে প্রতিহত করা বা তাদেরকে বিতর্কিত করা বা তাদের উপর বিভিন্নভাবে হামলা দামলা করার চেষ্টা করা, এগুলো যেন নিত্যদিনের একটা দৃশ্য হয়ে উঠেছে। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্নভাবে দেখতেছি। তবে এবার হঠাৎ করে আসিফ নজরুলকে সেখানে একটা অনুষ্ঠানে তারা সেখানে ইনভাইট করে নিয়ে গিয়ে সেখানে আসিফ নজরুলকে ভুয়া ভুয়া স্লোগান সহ নানানভাবে তাকে সে আসিফ নজরুল এক প্রকার সেখানে ক্ষিপ্ত হয়ে গেছেন। কি ঘটেছিল সেখানে আমরা বিস্তারিত দেখবো। অন্যদিকে খালেদ মহিউদ্দিন সাংবাদিক, তিনি আসিফ নজরুলকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন, বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন। দর্শক বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক মুহূর্তপূর্ণ, তাই অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখুন। চ্যানেল নতুন থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখুন। আমরা এখানে একটু বিস্তারিত দেখি। আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল আপনাকে বলতেছি, শুধু বিচারপতি খায়রুল হক কেন, অনেককেই আপনারা গ্রেফতার করতেছেন মার্ডার কেসে, হাজার হাজার নিরীহ মানুষকেও আপনারা গ্রেফতার করতেছেন মিথ্যা মামলায়, যার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির তাকেও গ্রেফতার করতেছেন মার্ডার কেসে, বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে অথবা সবগুলি ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে। ডক্টর আসিফ নজরুল আপনি আইন উপদেষ্টা হওয়ার পরে আপনি নিজে যত বেশি আমি কি বলবো ভয় ভীতি পরিচয় দিচ্ছেন, এত ভীতু লোক আপনি কখনোই ছিলেন না আমার মনে হচ্ছে। কারণ হচ্ছে আপনি পপুলার জায়গা থেকে কেউ আপনাকে কোনো কিছু বললে সেগুলিকে আপনি এত বেশি গুরুত্ব দিচ্ছেন এবং গুরুত্ব দিতে দিতে নিজেকে হাস্যকর হিসাবে প্রমাণিত করছেন। আমি হয়তো আপনাকে দুর্নীতিগ্রস্ত বলতে পারবো না, কারণ আমার কাছে প্রমাণ নাই, কিন্তু আপনি কত দুর্বল। এবং দুর্বলরা কি করে জানেন? দুর্বলরা হচ্ছে চেয়ারের, ডক্টর আসিফ নজরুল আপনাকে বলতেছি, দুর্বলরা হচ্ছে যে চেয়ারে বসে, সেই চেয়ারে বসার সুযোগ নিয়ে বিভিন্ন অন্যায় করতে থাকে। উদাহরণ দিই, আমি বিচারকদের সম্পর্কে বিচারকগণ আপনি কি করতেছেন সেটা আমি কিছু উদাহরণ দিই। গত মাসের 10 তারিখে 10 জুলাই আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠায়। তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সরকারি কর্মচারী অধ্যাদেশ 2018-র 45 ধারা অনুযায়ী। অথচ আইনটির 3 ধারায় স্পষ্ট বলা আছে এই আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রফেসর আসিফ নজরুল আপনি শুনতে পাচ্ছেন? আপনার এই আইন বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আইনটা আবার পড়েন, দেখবেন ওখানে লেখা আছে এই আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো যে আইন বিচারকদের জন্য প্রযোজ্যই নয়, এই আইন অনুযায়ী আপনি বিচারকদের চাকরি নট করে দিচ্ছেন কিভাবে? আদেশে বলা হয়েছে জনস্বার্থে তাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন, কিন্তু অনুমান করা যায় এই বিচারকেরা আওয়ামীপন্থী বা তারা আওয়ামী লীগ সরকার আমলে স্বাধীনভাবে কাজ করেননি, এই অপরাধে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া আছে, তাই না? আপনি যে তাদের সম্পূর্ণ গায়ের জোরে চাকরিটা নট করে দিয়া এটা প্রমাণ করলেন না যে বিচারকরা স্বাধীন নয়? এটা প্রমাণ করলেন না যে বড় সরকার চাইলে যে কোনো বিচারককে যখন তখন চাকরি থেকে অপসারণ করতে পারে? যাদের স্বাধীনতাই নাই তাদেরকে আপনি শাস্তি দিতেছেন স্বাধীনভাবে কাজ না করার অপরাধে। এটা কেমন কথা? সাবেক প্রধানমন্ত্রী বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করেছেন হত্যা মামলায়, অথচ মুখে বলতেছেন উনার অপরাধ হইল এই যে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রায় দিয়ে বাতিল করেছেন এবং রায় টেম্পারিং বা জালিয়াতি করেছেন, তো উনাকে রায় জালিয়াতির মামলায় প্রসিকিউট করেন, রায় টেম্পারিং করার অপরাধে ওনাকে শাস্তি দেন। তা না করে আপনারা তাকে গ্রেফতার করলেন মার্ডার কেসে, যেটা আমরা সবাই জানি যে একটা মিথ্যা মামলা। রায় টেম্পারিং করা অপরাধ, কিন্তু মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার করা, মিথ্যা মামলা সাজা খাটানো অপরাধ না? সেই অপরাধ আপনি এখনো করতেছেন না। শুধু বিচারপতি খায়রুল হক কেন,
অনেককেই আপনারা গ্রেফতার করতেছেন মার্ডার কেসে, হাজার হাজার নিরীহ মানুষকেও আপনারা গ্রেফতার করতেছেন মিথ্যা মামলায়, যার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির তাকেও গ্রেফতার করতেছেন মার্ডার কেসে, বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে অথবা সবগুলি ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে। আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, আপনাকে বলতেছি, গতকালও সাংবাদিকদের আপনি বললেন আপনার সুন্দর বাচনভঙ্গি দিয়ে, সুন্দর শব্দচয়ন দিয়ে, যে এই সরকারের প্রধান দুইটা ব্যর্থতা, এক হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারা, দুই হচ্ছে মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করতে না পারা। তো এই মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করা তো আপনার দায়িত্ব ছিল। আপনি যতই বলেন যে মামলা বা থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, কিন্তু আপনি তো আইন উপদেষ্টা। কি আইনি উপদেশ দিলেন আপনি সরকারকে? বিচারপতি খায়রুল হককে মিথ্যা মার্ডার কেসে গ্রেফতার দেখানো যাবে না, এই উপদেশ কি আপনি দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে? নাকি উনি যে রায় টেম্পার করছেন এইটা যদি আপনার আদালত থেকে ফাইট করতে হইতো, তাহলে আপনাকে যে পরিমাণ কাজ করতে হইতো, আপনার যে পরিমাণ এক্সপার্টিস থাকতে হইতো, সেটা আপনার নাই, ঠিক না? বা আপনি সেই পদ দিয়ে হাঁটেন নাই। উনি যেই অপরাধ করছেন, যেটা আপনি বলতেছেন আমরা দেখতেছি, সেই অপরাধে ওনার বিচার হোক। এটা যদি ওনার অপরাধ হয়, আপনার আইন কর্মকর্তারা সেইটা নিয়ে ফাইল তৈরি করুক। কিন্তু আপনি দেখেন, আপনার আইন কর্মকর্তারা, আপনার পাবলিক প্রসিকিউটররা তো আপনার আইন মন্ত্রণালয়ের লোক, তাই না? তারা কিন্তু বিপুল উৎসাহে আদালতে গিয়া মিথ্যা মামলাগুলিতে আদালতে রিমান্ড প্রার্থনা করতেছেন, জামিনের বিরোধিতা করতেছেন। এগুলি আপনার মন্ত্রণালয়ের কাজ না? তারা গিয়ে বলতেছেন না যে হ্যাঁ এবিএম খায়রুল হক মার্ডার করছে, অমুক মার্ডার করছে, যদি আপনারা মুখে বলতেছেন যে এগুলি মানে এই মিথ্যা মামলা মব এগুলি আপনার সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। সবচেয়ে আবার বলি, সম্পূর্ণ বেআইনিভাবে 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসর দিয়া, চাকরি নট করে দিয়া, কিরকম ভয়ের আবহাওয়া আপনি তৈরি করছেন বিচারকদের মধ্যে, আপনার কোনো আইডিয়া আছে? সব বিচারক এখন এমন ভয়ে আছে যে কোনো সময় যে কারো চাকরি নট হয়ে যেতে পারে। ভাই সবাই তো আপনার মতো এরকম না যে চাকরি আজকে নট হয়ে গেলে কালকে গিয়া অন্য কিছু করতে পারবে। কারো এরকম ইচ্ছা নাও থাকতে পারে, কারো এরকম এনজিও করা, কোনো রকম বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করা, এগুলো তো নাও তার থাকতে পারে। তো এই ভয় নিয়ে এই কোনো বিচারক স্বাধীনভাবে কাজ করতে পারে? কোনো একটা মিথ্যা মামলা তো নেই বিচার করতে পারবে? আপনি দেখেন উচ্চ আদালতে, একটু আপনি খেয়াল করে দেখেন, উচ্চ আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত একটা অধ্যাদেশ আপনারা জারি করেছেন। সেই অধ্যাদেশের আওতায় উচ্চ আদালতের বিচারক বাছাই করার জন্য একটা কমিটিও গঠন করে দিয়েছেন। পত্রিকার খবরে পড়ে জানলাম যে বিচারক নিয়োগের জন্য 53 জন আগ্রহী প্রার্থীর ইন্টারভিউ নিয়েছে বাছাই কমিটি। 300 জনের বেশি আবেদন করেছিল, তার মধ্যে থেকে শর্টলিস্ট করা হয়েছে 53 জন। কোন ক্রাইটেরিয়নে, কোন যোগ্যতার ভিত্তিতে তাদের শর্টলিস্ট করা হলো আমরা তো জানতে চাই। আমরা কিন্তু শুনতে পাইতেছি, আপনিও যদি আপনার কানটা আগের মতো খোলা থাকতো তাহলে আপনিও কিন্তু শুনতে পাইতেন যে যোগ্যতর অধিক কোয়ালিফাইড বা সিনিয়রদের বাদ দিয়ে সম্পূর্ণ সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের ভিত্তিতে শর্টলিস্ট করা হয়েছে। পুরো প্রক্রিয়াটার ভিতরে স্বচ্ছতা তো কোথাও নাই। আমরা সেই আগের তিমিরে আছি বলে মনে হচ্ছে। বিচারাঙ্গনের অবস্থা হচ্ছে এরকম। আর বাকি কথাগুলি আমি আপনাদের না বললাম জনাব আসিফ নজরুল, আপনি আমার খুব প্রিয়, আপনি আমার সাংবাদিকতাতেও আপনি অনেকদিন বা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনি স্মরণীয় হয়ে থাকবেন। কিন্তু আপনার এই সময়টা, এই যে 1 বছরের কাছাকাছি সময়টা, আপনি আবার একটু রিভিজিট করেন। যদি আপনি কিছু নম্বর দিয়ে আপনি দেখেন তো বিচার বিভাগটা আপনি কি করছেন, কি করতে চাইছেন বা কি করছেন, একটু দেখেন হ্যাঁ প্লিজ। এবার আসি এই সময় সবচেয়ে মানে দাপট বেশি উপদেষ্টা আরেক আসিফ, জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কথায়। জুলাই আন্দোলনের জীবনে মায়া ত্যাগ করে ফ্রন্ট লাইনে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। তার নেতৃত্বের কথা সবাই মানে যারা যারা তার সঙ্গে ছিলেন তারা সবাই স্বীকার করেন। তারা বলেন যে তার একটা মানে তার একটা দৃঢ় ভূমিকা সেই সময়ের জন্য, তার নেতৃত্বের কথা সবাই বলেন। সমন্বয়ক হিসেবে, ছাত্র প্রতিনিধি হিসেবে তিনি ক্যাবিনেটে আছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন। সেই হিসাবে সবচেয়ে দাপুটে উপদেষ্টাও বটে, আবার কাজে কর্মেও দাপুটের পরিচয় দিচ্ছেন। তার বিরোধিতার কারণে আদালতের রায় পেয়েও বড় রকম চাপ প্রয়োগ করে দক্ষিণ ঢাকার মেয়র হিসেবে শপথ নিতে পারেন ইশরাক হোসেন। আসিফের মধ্যে কেউ কেউ পলাতক ওবায়দুল কাদেরের ছায়া দেখতে পান। পোস্ট দিয়ে ছবি তোলার চর্চা আছে, তবে কাদেরের চেয়ে কিছুটা কম। তবে হেলিকপ্টার কাণ্ডে আবার কাদেরকে ছাড়িয়ে গেছেন বলে কেউ কেউ বলছেন। গেল শীতকালে আসিফ 6 দিনে 28 বার হেলিকপ্টার চড়েছেন, যার মধ্যে উত্তরবঙ্গে শীত বস্ত্র বিতরণ ও উন্নয়ন কাজ পরিদর্শনের ব্যাপার স্যাপারগুলি ছিল। স্থানীয় সরকার উপদেষ্টা রাজনীতির মধ্যে পলিটিক্স করে বেড়াচ্ছেন, ক্ষমতা থেকে ইয়েস রাজনীতির মধ্যে তিনি পলিটিক্স করে বেড়াচ্ছেন। ক্রিকেট মাঠে গেলে তার নামে মিছিল হয়, সেটা আন্তর্জাতিক খেলা হোক কিংবা হোক বিপিএল। বিতর্কিত করে বিসিবি থেকে ফারুক আহমেদকে তাড়াতে যে তার ভূমিকা আছে সেটা দিনে দিনে স্পষ্ট হচ্ছে, কারণ তিনি ক্রিকেটের প্রভাবটা ধরে রাখেন। আসেন আসেন প্লিজ আসেন। আপনারাই বলতেছেন যে একটা এত বড় একটা সম্মানের ব্যবস্থা করেছেন, প্রথম কথা বলার ব্যবস্থা করেছেন, এগুলি প্রতিদান কি এগুলি? আশ্চর্য। যখন বলতেছি তালিকা হবে তখনও বলছে তালিকা হবে, তালিকা হবে। তা আপনারা যদি এরকম করেন, এরকম করলে তো এটা কি আপনারা যে এই অসীম স্যাক্রিফাইস করেছেন এটার সাথে মানানসই হয়? আচ্ছা আরেকটা কথা আপনারা বলেছেন, আপনি তাহলে কথা বলেন, আমি চলে যাই। আসেন প্লিজ, আসেন আসেন। আমাদের মনে থাকলো ওকে ওকে ঠিক আছে। আরেকটা কথা, ওকে তালিকা, আচ্ছা যেই দাবি মেনে নেওয়া হয় সেটা আবার দিতে হবে। আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এতবার আপনাদের হয়ে গেছে, আপনাদের একটা তালিকা করা কোনো ব্যাপার না। আরেকটা হচ্ছে করা হবে, তালিকা হবে। আচ্ছা আরেকটা কথা আপনারা বলেছেন, আপনি তাহলে কথা বলেন, আমি চলে যাই। আসেন প্লিজ, আসেন আসেন। আয়নাঘরের সাইজটা হচ্ছে আপনারা যারা প্লেনে গেলে প্লেনের যে বাথরুমটা থাকে
সেটুকের সাইজ, মানে ওখানে আপনি শুতে পারবেন না, পুরা শরীর মেলে শোয়া যায় না আর কি। সেখানে একটা মানুষ 8 বছর ছিল, 8 বছর। আমি সে বারবার বলতেছি, সবসময় চাইতো সেজন মরে যায়, মৃত্যু এর চেয়ে অনেক বেটার আর কি, অন্ধকারে দূর করার জন্য। তারপর সে 2টা কথা বলেছে, আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করি। একটা কথা বলেছে যে ওর মধ্যে প্রচন্ড একটা প্রশ্ন আসছে যে শেখ হাসিনা এত বড় দানব কিভাবে হয়ে উঠতে পারলো, এত কষ্ট দিতে পারে মানুষকে, এত অত্যাচার করতে পারে, এত হত্যা করতে পারে, এত অবলীলায় কিভাবে সেটা হলো আর কি। তার একটা অ্যানালাইসিস আছে, সে বলল এটা হয়েছে তার কারণ আমরা বাংলাদেশের অনেক মানুষ শেখ হাসিনাকে আমরা ব্যক্তি শেখ হাসিনা হিসেবে দেখি নাই, আমরা দলের, আচ্ছা আওয়ামী লীগের নেতা এই হিসাবে দেখতাম, 7 খুন মাফ। আমরা দেখতাম সে কার সন্তান, 7 খুন মাফ। আমরা দেখতাম সে এইভাবে দেখেছি, ব্যক্তি, একটা ব্যক্তি যে এরকম অমানুষ হয়ে গেছে সেটা আমরা রিয়ালাইজ করতে পারতাম না। এই আমরা বলতে সে আমাদের সো কল সিভিল সোসাইটিকে বুঝিয়েছে, কারণ জনমানুষ কিন্তু ঠিকই বুঝেছিল শেখ হাসিনা কি, তারা সবসময় প্রতিবাদ করেছিল। আরেকটা কথা আমাকে বলেছে, এটা আপনারা একটু প্লিজ মনে রাখবেন। আমার মনে হয় আমি জুলাই গণঅভ্যুত্থানে যত কথা শুনেছি এটা হচ্ছে বেস্ট কথা আমার শোনা। সে একটা জিনিস বলেছে, যখন আমরা জুলাই গণঅভ্যুত্থান করছিলাম, একজন লাশ পড়ে যাচ্ছে, একজন গুলি খাচ্ছে, বাকিরা সবাই তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, একজন একজনকে পানি দিচ্ছে, টিয়ার গ্যাসে একজনের চোখে লাগছে, আরেকজন একজনকে হেল্প করছে, সবাই মিলে একসাথে থাকছে। তখন কি আমরা কেউ চিন্তা করেছিলাম কে হিন্দু, কে মুসলমান, কে মাদ্রাসার ছাত্র, এটা কি চিন্তা করেছিলাম? করি নাই। তখন কি আমরা চিন্তা করেছিলাম সে কে গরিব, কে বড়লোক, কে বস্তিবাসী, কে রিক্সা চালক? আমরা কিন্তু চিন্তা করি নাই। তখন কি আমরা চিন্তা করেছিলাম কে জামাত, কে বিএনপি, কে ছাত্র অধিকার, কে এনসিপি? এগুলিকে আমরা চিন্তা করেছিলাম? আমরা খালি চিন্তা করেছি আমরা মানুষ, আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছি। এখানে আমার ধর্মের পরিচয়, বয়সের পরিচয়, বংশের পরিচয়, সম্পদের পরিচয়, দলের পরিচয় সবকিছু গৌণ। যখন আমরা এটা ভেবে, আমরা প্রত্যেকে যখন নিজেরা নিজেকে মানুষ ভেবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি এবং একই সাথে ন্যায়ের পথে দাঁড়াতে পারি, তখন কোনো বাধা আর বাধা থাকবে না। আনফর্চুনেটলি আমরা এই বন্ধনটা গণঅভ্যুত্থানের পর দেখি নাই। মানুষকে যে কতভাবে, কত রকম মিথ্যা তথ্য দিয়ে বিভাজন সৃষ্টি করা, এর সম্পর্কে অশ্রদ্ধার, প্রত্যেকে গালি দেয়। একটু আগে মঞ্জু ভাই আমাকে দেখাচ্ছিল, একজন নাম বললো, সে আমার সম্পর্কেও গালি দিছে। এখন প্রত্যেকে গালি দেয়। আমরা কি জুলাই গণ অভ্যুত্থানটা এই অসীম স্যাক্রিফাইসটা করেছিলাম প্রত্যেকে গালি দেওয়ার জন্য, প্রত্যেকে মিথ্যা কথা বলার জন্য, প্রত্যেকে ইনসাল্ট করার জন্য, প্রত্যেকে ঝগড়া করার জন্য? আমরা কি গণ অভ্যুত্থানটা করেছিলাম বিভেদ করার জন্য? আমি দেখতাম গণ অভ্যুত্থান কালে আমাদের এই গণ অভ্যুত্থানে যারা নেতারা ছিল প্রত্যেকে শ্রদ্ধা করত। আপনি দেখেন খেয়াল করে, এই 15 বছর আপনার ধরেন জামাত, বিএনপি, কোনোদিন কেউ কারোর সঙ্গে বাজে কথা বলতো? 15 বছর শেষ হলো, সাথে সাথে শুরু হয়ে গেছে যে যাকে যেভাবে পারে। এই ছাত্র শিবিরকে বাজে কথা বলতে হবে, ছাত্রদলকে বাজে কথা বলতে হবে, আক্তারদেরকে বাজে কথা বলতে হবে, নূরদেরকে বাজে কথা বলতে হবে। এটার জন্য একটু চিন্তা করে দেখেন যে আমরা সবাইকে মানুষ ভেবে একসাথে আমরা এই দানবকে সরিয়েছি। এই দানবকে সরানোর পরে আমরা নিজেরা কি করা শুরু করেছি? আমি পত্রপত্রিকায় পড়ি, জামাত বলে, বিএনপি বলে, এনসিপি বলে যে 11-11 পদধ্বনি শুনছি। একই সাথে এই কথা বলে, আবার একই সাথে নিজেদেরকে গালি দেয়, নিজেদের সাথে ঝগড়া করে। তো আমাদের মনে হয় জুলাইকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে। জুলাই থেকে কি পেলাম না, জুলাইকে কি দিলাম সেটা চিন্তা করতে হবে। যারা কবরে চলে গেছে তারা তো আমি আর আপনি, আমাদের অনেক বঞ্চনা আছে, তাদের তো জীবনটাই শেষ। যে ছেলে অন্ধ হয়ে গেছে সে পৃথিবীর আলোই আর কখনো দেখবে না। আমাদের অনেক বঞ্চনা থাকবে, অনেকভাবে আমরা অনেক কিছু রাষ্ট্রের কাছে চাইতে পারি, কিন্তু আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে যারা জুলাইয়ে শহীদ হয়েছে, যারা পার্মানেন্টলি অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি আমাদের দায়িত্ব যেন আমরা কখনো ভুলে না যাই। আপনারা যে দাবিগুলো করেছেন, আপনাদের কথা শুনে আমার প্রথম যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আপনাদের যে সাফারিংস, আপনাদের যে অভিজ্ঞতা, এটা ডকুমেন্টেশন প্রয়োজন। এটা আপনারা যদি খুব অনেকভাবে ডকুমেন্টেশন করা যায়, ওরাল হিস্ট্রি করা যায়, বই করা যায়, স্মৃতিচারণের মূলক অডিও করা যায়, ভিডিও করা যায়, এটা থাকা দরকার আমাদের ইতিহাসে। আর এটা আপনারা স্বীকৃতির কথা বলেছেন, অবশ্যই আলাদাভাবে স্বীকৃতি হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় কি, আপনারা কি শুধু কারাবন্দী? আপনারাও তো জুলাই যোদ্ধা, অনেক বড় যোদ্ধা, ঠিক না? তা আমরা তো সবাই, এই যে মঞ্জু ভাই একটা কথা বলেছে যে আওয়ামী লীগ বাদে আমরা সবাই তো জুলাই যোদ্ধা ছিলাম, সবাই ছিলাম। এখন কতগুলো তালিকা করব আমরা? আর তালিকাবাজি, তালিকার পলিটিক্স তো আওয়ামী লীগ করে গেছে। আমরা বরং তালিকার থেকে বাইরে থাকি,
আমরা যদি আপনারা চান, যদি আপনারা সত্যি মনে করেন যে তালিকা করা দরকার, আমরা বড়জোর একটা আমাদের যে জুলাই জাদুঘর হবে সেখানে অ্যাটলিস্ট আমরা একটা ডকুমেন্টেশন রাখতে পারি জুলাইতে। এই ডকুমেন্টের সাথে যদি আমরা রাখি, অন্তত আমাদের একটা স্মৃতি থাকলো, আমাদের মনে থাকলো। ওকে ওকে, ঠিক আছে। আর একটা কথা, ওকে তালিকা, আচ্ছা যেই দাবি মেনে নেওয়া হয় সেটা আবার দিতে হবে। আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এতবার আপনাদের হয়ে গেছে, আপনাদের একটা তালিকা করা কোনো ব্যাপার না। আরেকটা হচ্ছে করা হবে, তালিকা হবে। আচ্ছা আরেকটা কথা আপনারা বলেছেন, আপনি তাহলে কথা বলেন, আমি চলে যাই। আসেন প্লিজ, আসেন প্লিজ আসেন। আপনারাই বলতেছেন যে এত বড় একটা সম্মানের ব্যবস্থা করেছেন, প্রথম কথা বলার ব্যবস্থা করেছেন, এগুলি প্রতিদান কি? এগুলি আশ্চর্য। যখন বলতেছি তালিকা হবে তখনও বলছে তালিকা হবে। তা আপনারা যদি এরকম করেন, এরকম করলে তো এটা কি আপনারা যে এই অসীম স্যাক্রিফাইস করেছেন এটার সাথে মানানসই হয়? একজন দুজন চিৎকার করছেন, বাকিরা কত সুন্দরভাবে বসে কথা শুনছেন। প্লিজ পে রেসপেক্ট টু দেম। বাকি যারা খুব ভদ্রভাবে সুন্দরভাবে কথাটা শুনছে, আমি তো বলছি যে আপনাদের জন্য কি কি করা সম্ভব। এখন আপনাদের জন্য আমরা একটা প্রোগ্রাম আয়োজন করছি, এটার জন্য একটা ধন্যবাদ দেন। এটা অন্য কেউ করে নাই, ঠিক আছে? এখন আমরা আপনাদের যে ডকুমেন্টেশন, আমি আক্তারের সাথে কথা বলে চেষ্টা করব। আপনারা যদি বই করতে চান, আপনারা যদি ওরাল হিস্ট্রি করতে চান, সেটা সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যাপার, এটা আমি তাদেরকে বলবো। আমার যেটা করা সেটা করছি। আমাদের কাছে একটা বলেছেন, আমাদের একটা মিসকনসেপশন থাকে, জেলখানার কথা বলেছেন। আমাদের পারোয়ার ভাই বলে গেছেন জেলের সংস্কার করেন। আপনাদের এখান থেকে আবার আওয়াজ উঠছে না, এখন না, ঠিক আছে? আমি বুঝেছি কেন বলেছেন, জাস্টিফাইবলি। তাহলে এখন যদি না হয়, এখন পারোয়ার ভাই খুব ইমোশনে বলে গেলেন, তাহলে কখন? তাহলে কি বিএনপি এসে করবে আপনাদের মনে হয়? জামাত এসে করবে? আর আমরা যদি করি আপনারা খুশি হবেন? শিওর? এটার বেনিফিট কিন্তু এখন যারা জেলবন্দি আছে ওরা পাবে। খুশি হবেন? হাত তুলেন, খুশি হবেন? ওকে, আপনারা যখন এটা বলেছেন, আপনারা এখনই যখন ভাই, আওয়ামী লীগের জন্য আলাদা জেল করার বিধান করা যাবে না। আপনাদেরকে এটুকু বলে যাই, আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা করে ইমপ্লিমেন্টেশনের টাইম তো আমরা পাবো না। আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা সম্পর্কে আমরা কাজ করে যাব। আপনাদেরকে আমি দুইটা কথা দিলাম, যেটা দিলাম সেটা করব। একটা হচ্ছে আমরা আপনাদের তালিকাটা করব, আমরা জুলাই জাদুঘরে রাখার ব্যবস্থা করব। আর সেকেন্ড হচ্ছে আক্তার যদি মনে করে এটা নিয়ে বই করতে চায়, বই করার ব্যাপারে আমি হেল্প করতে পারবো। থার্ড হচ্ছে কারাবিধির সংস্কারের কাজ করে যাব। বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, এই বিষয়টা আমরা মূল্যবান মতো অবশ্যই কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।